নমস্কার বন্ধুরা, অরুণের গল্প কথা চ্যানেলে আবারও চলে এলাম আপনাদের জন্য একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। আমরা আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে ধলেশ্বরী নির্জন চর। এই 4 নম্বর পর্বে বাপ্পা কোথায় গেল তাই নিয়ে শুরু হচ্ছে আজকের ভিডিও। আরে বাপ্পা, বৃষ্টি কমেছে? কথা শেষ করে বংশী বাপ্পার দিকে তাকিয়ে প্রশ্ন করলো। ও আমাদের থেকে একটু দূরেই জানালার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এখন সেদিকে তাকিয়ে দেখলাম বাপ্পা জানালার সামনে নেই। আমি আর বংশী দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, চিৎকার করে ডাকছি, বাপ্পা, এই বাপ্পা, কোথায় গেলি রে বাপ্পা? আরে এই মরকট বাপ্পা, কোন চুলোয় গেলি? কোনো সাড়া নেই। ফাঁকা মন্দিরে ভিজে মাটিতে আমরা হেঁটে চলেছি বাপ্পার খোঁজে। জলের চপচপ শব্দে যেন মনে হচ্ছে কেউ পেছনে হাঁটছে। আমি আমার টর্চ জ্বালিয়ে কোনো কোনাই বাদ দিলাম, কিন্তু বাপ্পা সে কোথাও নেই। ও যদি দরজা দিয়ে বেরোতো তাহলে আমাদের চোখের সামনে দিয়ে ওকে যেতে হতো। আমাদের চোখের আড়ালে যদি যেতে হয় তাহলে, কথাটা মনে হতেই ঝট করে তাকালাম বংশীর দিকে। সে কেমন ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আমি যা ভেবেছি ও নিজেও সেটাই ভেবেছে। আমাদের দৃষ্টি বিনিময় হতেই বংশীর ধীরে মাথা নাড়ল। আমরা দুজনেই বুঝে গিয়েছি বাপ্পা নিশ্চয়ই গর্ভগৃহের ভিতরেই প্রবেশ করেছে। আমার মেরুদণ্ডে হিম শীতল স্রোত বয়ে গেল। একটা শীতল কাঁপুনি নামলো গায়ে। বংশীর ঠোঁট কেঁপে উঠল। ও কিছুই বলল না, শুধু আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ধীরে ধীরে আমরা গর্ভগৃহের দিকে এগোতে লাগলাম, সেই অন্ধকার গর্ভগৃহের দিকে। টর্চের আলোয় যদিও অনেকটাই অন্ধকার কেটে গেছে। একটু এগোতেই লক্ষ্য করলাম গর্ভগৃহের দরজাটা আধ খোলা। ভারী দরজাটা আমি ঠেলে খুলে দিলাম। সেই মুহূর্তেই আমার টর্চের আলো দপদপ করে উঠল, আর তারপরই আচমকা টর্চটা নিভে গেল। আমি বাঁ হাতে টর্চটা ঠক ঠক করে ঠুকেও পুনরায় সেটা জ্বালাতে পারলাম না। আবার চোখের সামনে নিকষ অন্ধকার, ঠান্ডা নিঃশব্দ ছায়ায় মোড়া একটা অন্ধকার গর্ভগৃহ। ঠিক তখন একটা ক্ষীণ শব্দ আমাদের কানে এলো, অত্যন্ত ক্ষীণ। ফিস ফিস করে আসছে সেই শব্দ। কেউ কথা বলছে, কি বলছে বোঝা না গেলেও কেউ যে কিছু এক নাগারে একই ছন্দে বলে চলেছে এটা স্পষ্ট। আমার বুকের ভিতরটা ধপ করে উঠল। আমি আর বংশী বুঝতে পারলাম এটা বাপ্পারই কণ্ঠ, অথচ শব্দটা কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছি না। বাপ্পার কণ্ঠ যেন কেঁপে কেঁপে উঠছে কান্নায়। আমার হাতের টর্চটা দপ করে জ্বলে উঠল। সেই আলো পড়ল সোজা বিগ্রহের দিকে। সেদিকে তাকিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। চোখের সামনে দেখলাম বাপ্পা গর্ভগৃহের মেঝেতে বসে রয়েছে। ওর কোলে রাখা সেই মীনাক্ষী চূড়া দেবীর বিগ্রহ। ওর চোখ বন্ধ, ধীরে ধীরে দুলছে, শিশুর মতো জাপটে ধরে আছে বিগ্রহটিকে, আর কিছু একটা ফিসফিস করে বলে চলেছে। বাপ্পাকে ওইভাবে দেখে আমি আর বংশী ভয়ে জমে গিয়েছিলাম। মনে হচ্ছিল বাপ্পাকে পেলে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু তারপরও সাহস সঞ্চয় করে আমরা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। বংশী খুব আস্তে আস্তে বলল, বাপ্পা, এই বাপ্পা। আমার গলা শুকিয়ে গেছে, তবুও বললাম, বাপ্পা, এই বাপ্পা, তুই এখানে এসব কি করছিস? বাইরে আয়। বাপ্পা আমাদের কোনো কথারই কোনো উত্তর দিল না, কেবল আজে বাজে কি সব বলে চলল। ওর ঠোঁট এখনো নড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না কথাগুলো ঠিক কি বলছে। কখনো বিগ্রহ তুলে কপালে ঠেকাচ্ছে, কখনো কোলে চেপে ধরে কেঁদে ফেলছে, কিন্তু কিছুতেই চোখ খুলে তাকাচ্ছে না। আমরা দুজনে মিলে ওর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। আমি ওর কাঁধে হাত রাখতেই ওর চোখ মেলে তাকালো। ওকে দেখেই আমার বুকের মধ্যে চলমান হৃৎপিণ্ড আচমকাই থেমে গেল। বংশী আর্তনাদ করে উঠল। ওর চোখ দুটো সম্পূর্ণ লাল, কোথাও কোনো মনের চিহ্ন মাত্র নেই। ওর চোখের সেই দৃষ্টিতে এমন এক উন্মাদ ভয় ছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেবী ছাড়বেন না, ছাড়বেন না আমাদের, কাউকে ছাড়বেন না।
বাপ্পা কথা বলতে বলতে উঠে দাঁড়ালো, বলল, সেই বিশেষ অমাবস্যার রাত এটা, যে রাতে দেবী প্রথমবার এই চরে ভেসে এসেছিলেন। আজকের দিনে এই চর জেগে ওঠে, দেবী ফিরে আসেন তার জায়গায়। এই রাত তাকে কেউ ছুতে পারে না, কেউ না। আর আমরা তো ছুঁয়েছি দেবীকে। আমি ছুঁয়েছি, বংশী ছুঁয়েছে, শুধু বিলে ছুঁয়েনি। এই বিলে, যা যা, তুই 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 পালিয়ে যা এখান থেকে। আর বংশী, দেখিস তুই, এবারে আমাদের মরণ হবে, মরণ হবে হবে। আমি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলাম, তোকে এসব কথা কে বলেছে? বাপ্পা তখনও বিগ্রহটিকে আরো শক্ত করে ধরে আমার দিকে মুখ নামিয়ে বলল, এই দেবী বলেছেন আমায়। দেবী তো আমায় ডাকলে, তাই তো আমি এলাম এখানে। তোরা তখন বসে বসে গল্প করছিলি। দেবী আর কি বলেছে তোকে? এই তো এই এই আবার বললেন, এই তো বলছেন। দাঁড়া দাঁড়া, আমায় শুনতে দে। বাপ্পা নিজের কান দেবীর মুখের কাছে নিয়ে গিয়ে কিছু শুনলো, তারপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠেই বলল, দেবী বলল, দেবী তোদের পেছনে দাঁড়িয়ে আছেন ছায়া হয়ে। কথাটা শোনা মাত্রই আমি আর বংশী পিছন ফিরে তাকালাম। টর্চের আলোয় স্পষ্ট দেখলাম একটা কালো ছায়ামূর্তি ছুটতে চলে গেল। তার পায়ের নুপুরের ঝুনঝুন শব্দ স্পষ্ট শুনলাম। ব্যাপারটা দেখে আমি প্রায় মাথা ঘুরে পড়েই যাচ্ছিলাম। ইতিমধ্যেই বংশী বলল, বাজ পড়ুক, বৃষ্টি পড়ুক, নদীতে ডুবে মরি তাও ভালো, কিন্তু এখানে আর এক মুহূর্তও নয়। ঠিক বলেছিস বাপ্পা, এদের মুক্তি রাখ, আমাদের সাথে চল। বাপ্পার চোখে লাল ভাবটা হঠাৎই উধাও হলো। তারপর সে পাগলের মতো হাসতে শুরু করলো। বিগ্রহ আঁকড়ে ধরে বলল, না 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 না, আমি কোথাও যাব না। আমায় দেবী নিয়ে যাবেন, আমায় যে দেবী নিয়ে নেবেন। দেবী বলেছেন উনি আমার রক্ত নৈবেদ্য হিসেবে গ্রহণ করবেন। বংশী এবারে চিৎকার করে বলে উঠল, ওরে ছোট লোক ছেলে, মারবো একটা থাবড়া। চল এক্ষুনি, না হলে এখানেই পচে মর। ও পাগল হয়ে গেছে বংশী, আমি ওকে ধরে নিয়ে বেরোচ্ছি। বংশী আমায় বাধা দিয়ে বলল, না, তুই যাস না। আমি একবার মূর্তি ছুঁয়েছি, আমার যদি কিছু হওয়ার থাকে হবে, তুই তো প্রাণে বাঁচবি। আমি কিছু বলার আগেই বংশী বাপ্পার কাছে গিয়ে ওর গালে একটা চড় বসিয়ে দিল। তারপর ওর হাত থেকে মূর্তি রেখে দিয়েই ওর হাত ধরে আমরা দৌড় দিলাম। গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে আমরা যখন মন্দিরের ভাঙাচোরা দরজাটার কাছে গেলাম, তখন দরজাটা আমাদের সামনে দড়াম করে বন্ধ হয়ে গেল। ভাঙা দরজা ওভাবে বন্ধ হতে পারে সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কে বলবে এই দরজা একটু আগেই ভাঙা ছিল? আমি আর বংশীর দরজার ওপারে কিল ঘুষি লাথি কিছুই আর বাদ দিলাম না, তবুও দরজা খুলল না। বাপ্পা ইতিমধ্যে মাটিতে বসে হো হো করে হাসতে শুরু করেছে। এমন সময় আমার হাতের টর্চটা আবারও নিজে থেকে নিভে গেল। চোখের সামনে আবারও ঘুটঘুটে অন্ধকার। আমি আর বংশী পাশাপাশি ছিলাম। আলো নেভার সঙ্গে সঙ্গে ও আর আমি একে অপরের হাত ধরে নিলাম। কিন্তু বাপ্পা হঠাৎই উঠে দাঁড়িয়ে বলল, আমায় দেবী ডাকছেন, আমায় দেবী ডাকছেন, ডাকছেন আমায়। আসছি, আমি আসছি। বলেই ও কোনো দিকে একটা ছুটে চলে গেল। দেখতে না পেলেও বুঝলাম ও আবার গর্ভগৃহের দিকেই গেল। আমার মনে হচ্ছে বাপ্পাকে ওই দেবী বশ করেছে। ওকে এখান থেকে বের করে নিয়ে পালানো অসম্ভব। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। বললাম, আমরাই বা এখান থেকে কিভাবে বেরোবো বংশী? বাপ্পা কি বললো শুনলি না? আজকের এই অমাবস্যার রাতে এই চর জেগে উঠেছে। এই রাতে নাকি দেবী ভেসে এসেছিলেন নদীর স্রোতে। তবে কি আজ রাতটা কেটে গেলে আবার এই চর আবার নদীর গর্ভে ডুবে যাবে, আমাদেরকে সাথে নিয়েই? আমার গলা কেঁপে উঠলো কথাটা ভেবে। এমন সময় সামনে এক লাল আলো চোখে পড়তেই আমরা দুজনেই চমকে উঠলাম। গর্ভগৃহের ভেতরে সেই আলো জ্বলজ্বল করে উঠেছে। না, আগুন নয়, এই আলো যেন রক্তের মতো লাল।
পরক্ষণেই আমরা দেখলাম বাপ্পা সেই আলো হাতে নিয়ে বেরিয়ে আসছে। প্রথমে বুঝতে পারলাম না যে ঠিক কি হচ্ছে, কিন্তু চোখ সয়ে আসতেই পরিষ্কার বোঝা গেল ওর হাতে জল করছে মীনাক্ষী চূড়া দেবীর বিগ্রহ। সেই বিগ্রহ থেকেই যেন লাল আলো বিচ্ছুরিত হচ্ছে। আলো স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের তিনজনের মুখ, কিন্তু বাপ্পার মুখটা ওরকম লাগছে কেন? ওর চোখে মুখে যেন নেমে এসেছে এক অবর্ণনীয় আধার। বাপ্পা মূর্তিটা মাটিতে রেখে কাঁদতে কাঁদতেই বলল, দেবী দেবী রেগে গেছেন রে। এবারে এবারে কি হবে? ঠিক সেই মুহূর্তেই আমার দৃষ্টি গেল বাপ্পার মাথার ওপর। সেদিকে কিছু একটা সরসর করে নড়ছে। আমার মুখ থেকে কোনো শব্দ বেরোনোর আগেই একটা কালো ছায়া মূর্তি ঝাঁপ দিল বাপ্পার উপর। এক নারী মূর্তি, যার শরীর ধোঁয়ার মতো কালো ছায়া দিয়ে তৈরি হয়েছে। মুখ থেকে বেরোলো একটা বিশাল লকলকে জীব, যা সাপের মতো বিঁধে ফেললো বাপ্পার গলা। বাপ্পা হাত পা ছুড়ে নিজেকে বাঁচাতে চাইছিল, কিন্তু ওর গলা থেকে কোনো আওয়াজই আর বেরোচ্ছিল না। আমি কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে আমার বন্ধুকে এরকম ভাবে মারা হচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। বংশী আমার হাত ধরে টান মারলো। আমি ওর দিকে তাকাতেই ফিসফিস করে ও বলল, চল, আমাদের পালাতে হবে। ভাঙা মন্দিরের সামনের দিকটাই কেবল ভাঙবে সেটা তো হতে পারে না। নিশ্চয়ই পিছন দিকের অবস্থাও জরাজীর্ণ। সেই দিকেই চল, কোনো রাস্তা সেখানে নিশ্চয়ই আছে। বাপ্পার নিথর দেহটা মাটিতে পড়ে যাওয়ার আগেই সেই ছায়ামূর্তি ওর বুকের উপরে বসে পড়ল। তারপর নিজের লম্বা নখগুলোর গলায় গিঁথে দিল। বেরিয়ে এলো রক্তের ফিনকি। এবারে সেই ভয়ানক মূর্তি নিজের দুর্দমনীয় ক্ষুধা নিবারণের জন্য বাপ্পার গলায় নিজের জিভ ডুবিয়ে এক নিঃশ্বাসে শো শো করে টেনে চলল রক্ত। আমার গা গুলিয়ে উঠল, পেট পাকিয়ে বমি হওয়ার উপক্রম হলো। বংশী তখন আমায় টেনে নিয়ে চললো অন্যদিকে। মন্দিরের চারপাশ ভাঙাচোরা, কোথাও পাথর ছড়িয়ে, কোথাও বা মাটি চাপা পড়ে গেছে। ঠিক তখনই এক কোণ থেকে বাজ পড়তেই বিদ্যুতের ঝলক আমাদের চোখে পড়ল। সেদিকে এগিয়ে যেতেই দেখলাম দেওয়ালে একটা এক মানুষ লম্বা ফাটলের সৃষ্টি হয়েছে। অনায়াসে সেই ফাটল গলে আমরা বেরিয়ে যেতে পারতাম। বংশী একবার আমার দিকে তাকালো, আমিও মাথা নাড়লাম। পিছনে তখনও শোনা যাচ্ছে রক্ত চোষার কর্কশ শব্দ। তুই বেরিয়ে পড় আগে। আমিও তাই করলাম। আমি ফাটল গলে খুব সহজেই বাইরে মাটিতে এসে পড়লাম, কিন্তু বংশীর চেহারা আমার থেকে ভালো। ও বেরোতে গিয়ে মাঝপথে আটকে গেল। আমি ওকে টেনে বের করার চেষ্টা করে চলেছি। এমন সময় মন্দিরের ভিতর থেকে একটা শব্দ ভেসে আসছে, মেয়ে মানুষের ক্রুদ্ধ কণ্ঠে। লালসা ও প্রতিশোধ মিশলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকমই শব্দ। আমার মনে হয় ও আসছে। বিলে, আর বাঁচা হলো না আমার। তুই তুই পালা। আমি ভীত কণ্ঠেই বললাম, কোথায় যাব আমি? আমি কি নৌকো চালাতে পারি নাকি? তুই চেষ্টা না করলে আমরা কেউই তো আর বাঁচবো না। প্রচন্ড বাজ পড়ছে। সেই বিদ্যুতের ঝলকে বংশী কিছু একটা দেখে পাথর হয়ে গেল। আমি ওর দৃষ্টি অনুসরণ করেই দেখলাম বিদ্যুতের তীব্র ঝলকানিতে চোখ ঝলসে গেল আমার। সেই আলোর ছটায় সামনের দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য আমার পুরো দেহে ঠান্ডা স্রোতের মতো কিছু বয়ে গেল। সেই ছায়া মূর্তিটা এখন স্পষ্ট, একেবারে বংশীর ঠিক পাশেই দাঁড়িয়ে। তার শরীর যেন ধোঁয়া দিয়ে গাঁথা, গায়ে কোনো কাপড় নেই, পা দুটো শূন্যে ভাসছে। তার ধোঁয়াটে মুখে চোখের স্থানে দুটো বিশাল গহ্বর দেখা যাচ্ছে, যেখান থেকে নির্গত হচ্ছে লাল আলো। সেই চোখেই প্রকাশ পাচ্ছে অবর্ণনীয় ক্রোধ ও রক্ত পিপাসা। লম্বা মোটা সাপের মতো জিভ নেমে এসেছে বুক পর্যন্ত। এবারে যেন সে ফিসফিস করে হেসে উঠল। তার অদৃশ্য মুখ থেকে ভেসে এলো কুকুরের কান্নার মতো একটা শব্দ। আমার সম্বিত ফিরতেই আমি একটা হ্যাচকা টান দিলাম বংশীর হাত ধরে। ও চিৎকার করে পড়লো মন্দিরের বাইরের কাদা মাটিতে। দেখলাম সেই ছায়া মূর্তি সেই ফাটল দিয়ে আমাদের দিকে তাকিয়েই একটা অদ্ভুত হাসির মতো শব্দ করে উঠল, যেন বলতে চাইছে। সেই ছায়া মূর্তি কি বলতে চাইছে এবং সেই দুই বন্ধু শেষ পর্যন্ত কি করলো দেখতে থাকুন পরবর্তী ভিডিও।